আমি সুমন হাওলাদার। আমি দুটো ছাত্রীর লগে প্রেম করি। একটি মেয়েকে আমি বলি তুমি আমার লগে প্রেম করবে। লিপিকে বললাম আমি যা চাবো তুমি তাই দিবে, তাহলে আমি তোমার সাথে প্রেম করব। তখন আমি ভাবলাম ও যা চাও আমি তাই দিব, যাতে করে ও অন্য মেয়েদের সাথে প্রেম না করে। আমি ওর মনের আশা সব সময় পূরণ করব। একদিন সুমন হাওলাদার আমার লগে শুবে বলেছে। আমি ভাবলাম ও এতটুক ছেলে কিবা করতে পারবে। বন্ধুরা, আজকের গল্পটি সম্পূর্ণ ওই ধরনের, তাই আমি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের গল্পটি আপনারা শুনলে আপনাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাই বেশি কথা না বাড়িয়ে আসল কথায় চলে যায়। আমি সুমন হালদার, বয়স 18, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আমার হাতে এখন অগাধ সময়। আমার বাবা সরকারি চাকরি করেন। বাবার সততার জন্যে এখনও 20 বছর পরেও একই পোস্টে কাজ করে চলেছেন। বেশ হিসেবে করে সংসার চালাতে হয় বাবা মাকে। এটাই সুখের যে আমরা যে বাড়িতে বাস করি আমার ঠাকুরদা বানিয়েছিলেন, সেটির অবস্থাও খুব ভালো নয়। বেশ কিছু জায়গার প্লাস্টার উঠে গেছে, রং তো বহু বছর হয়নি অর্থের অভাবে। আমরা দুভাই বোন, আমার বড় দিদি, দুজনের ভিতরে 8 বছরের তফাত। বছর খানেক আগে বাবা তার বিয়ে দিচ্ছেন। আমার জামাই বাবু ও তার বাড়ির লোকজন খুবই ভালো। শুধু তারা একটি শিক্ষিত সুন্দরী মেয়ে চেয়েছিলেন নিজের একমাত্র ছেলের বিয়ে দেবেন বলে। সেই অর্থে আমার দিদির রূপ দেখে ওদের বাড়ির সবাই পছন্দ করে ফেলেন ও 1 মাসের মধ্যে দিদিকে বিয়ে দিয়ে ওনাদের বাড়ি নিয়ে গেলেন। আমার বাবার যা সামর্থ্য ছিল সেই মতো দিদিকে ও জামাই বাবুকে দিয়েছেন, আর তা নিয়ে ওদের কাছ থেকে আজ পর্যন্ত কোনো অভিযোগ জানাননি বা দিদিকেও কোনো খোটা দেননি। এযুগে এরকম মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। একদিন আমার মা বললেন, সমু, দেখ তুই তো এখন বড় হয়েছিস, সবই তো বুঝিস, তোর দিদির বিয়ের ধার শোধ করতেই তোর বাবার মাইনের অর্ধেক টাকা বেরিয়ে যায়। একটু চেষ্টা কর বাবা, তোর পড়ার খরচটা যদি তুই জোগাড় করতে পারিস। কিন্তু মা, আমি তো এখনও চাকরি করি না, আমি কি করে টাকা রোজগার করব? মা, তুই তো কোনোদিনই ক্লাসে দ্বিতীয় হোসনি, বরাবরই প্রথম হয়েছিস। তুই তো টিউশন নিতে পারিস, তাতে তোর রোজগারও হবে আর অভ্যাসও থাকবে। দেখো না বাবা, তোর পাড়ার বন্ধুদের বলে যদি একটা টিউশন জোগাড় করতে পারিস। মা এর কথা শুনে ভাবলাম এদিকটা তো আমি ভেবে দেখিনি। মুখে মাকে বললাম ঠিক আছে মা, আমার এক সহপাঠী বিনয় সামন্ত টিউশন করে, ওকে একবার বলে দেখি। মা, যা একবার তাকে বলে দেখ, যদি 2-1টা টিউশন পাস। আমি এখুনি যাচ্ছি মা, দেখি ওর কাছে কোনো টিউশন আছে কিনা। এই বলে আমি বাড়ি থেকে বের হলাম। একটু এগোতেই আমার স্কুলের অনেক স্যারের সাথে সুনীতি বন্দ্যোপাধ্যায়। আমি ওনাকে দেখিনি, উনিই আমাকে ডাকলেন, এই সুমন, কোথায় যাচ্ছিস? আমি, অরে স্যার আপনি, বলে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। স্যার, আরে আমি তোর কাছেই যাচ্ছিলাম। তোর তো এখন কোনো কাজ নেই, তা বলি কি, আমার কিছু ছাত্রী আছে, ওদের বাড়ির লোকেরা আমার পিছনে পড়ে আছে না তাদের ছেলে মেয়েকে পড়াবার জন্যে। কিন্তু স্কুল করে আমার আর সময় হচ্ছে না যে ওদের পড়াবো। আমাকে পীড়াপিড়ি করছেন যদি আমি না পড়াই তো অন্য ভালো কাউকে ঠিক করে দিতে। তা আমার মাথায় তোর কথাই এলো, কেননা পড়ার ব্যাপারে তুই বরাবরই খুব ভালো, আর তোর ধারাবাহিক ভালো নাম্বার। মাধ্যমিকে 4খানা লেটার নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিস। ওদের সবাইকে তোর কথা বলতে রাজি হয়ে গেল। তাই আমি তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম। তা তুই রাজি তো টিউশন নিতে? দেখ তোর সময় ও কাটবে আর কিছু রোজগারও হবে। স্যার আমিও টিউশন খুঁজছিলাম, আর আপনি যখন ঠিক করেছেন আমি করব। উনি প্রথমে আমাকে একজনের বাড়ি নিয়ে গেলেন। আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, ধীরে সুস্থে হেঁটে গেলে মিনিট 10 লাগবে। দরজা নক করতে এক মহিলা বেরিয়ে এলেন, দেখতে বেশ সুন্দরী, একটু গোলগাল চেহারা, বয়স মনে হয় 30-35 এর মধ্যে। আমাদের উনি ভেতরে নিয়ে গিয়ে বসালেন। ওনার ডাকে ওনার স্বামী বসার ঘরে এলেন, হাত তুলে নমস্কার জানিয়ে বললেন, বলুন হঠাৎ এই সকালে আমার বাড়ি? স্যার, নির্মল বাবু এই আমার ছাত্র, আমি এর কথাই আপনাকে বলেছিলাম, খুব ভালো ছাত্র আমার, যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। এর নাম সুমন হালদার, এই আপনার মেয়েকে পড়াবে। উনি আমার দিকে তাকালেন আর খুব ভালো করে আপদ মস্তক পর্যবেক্ষণ করে স্যারকে বললেন, তা ঠিক আছে, ওই না হয় পড়াবে, তা ওকে কত দিতে হবে সেটা আপনি ঠিক করে দিন। স্যার, সেটা আমি কি করে বলব, আপনি নিজে যেটা বিবেচনা করবেন সেটাই দেবেন। নির্মল বাবু, ঠিক আছে, আমি ওকে এখন 1500 দেব, 1 মাস আমার মেয়েকে পড়াক, তারপর নয়। স্যার, অরে ঠিক আছে। নির্মল বাবু আমার দিকে তাকিয়ে বললেন, তুমি বিকেলে পড়াতে এসো, নিপার মা তোমাকে সব বলে দেবে। বলে স্যারের দিকে তাকিয়ে বললেন, মাস্টার মশাই আমাকে ক্ষমা করুন, আমাকে এখন বেরোতে হবে। উনি চলে গেলেন। ওনার স্ত্রী ওখানেই দাঁড়িয়েছিলেন। একটি মেয়ে মিষ্টির প্লেট নিয়ে আমাদের সামনে রাখল, সাথে 2টি কাচের গ্লাস জল এল। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন,
বাবা মিষ্টি খাও, আমি চা করে নিয়ে আসি। আমি একবার স্যারের দিকে তাকালাম, দেখলাম উনি খেতে শুরু করেছেন। ওনার দেখাদেখি আমিও শুরু করলাম। একটু পরে মেয়েটি চা নিয়ে টেবিলে রাখল। পিছনে ভদ্রমহিলা কাপড়ে হাত মুছতে মুছতে এসে আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নামটা জান কি? আমি, সুমন হালদার। আমার কথা শেষ হতেই উনি বললেন, তুমি কি দীপেন হালদারের ছেলে? আমি, আপনি আমার বাবাকে চেনেন? বললেন, সামনাসামনি দেখা হয়নি কোনোদিন, তবে নীরুর বাবার কাছে শুনেছি অনেকবার। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে ভাবছি। ওনার স্বামী বললেন, নিপা। আবার উনি বলছেন, নীরু। ভদ্রমহিলা আমার মুখের দিকে তাকিয়েই বুঝলেন, বললেন, ওরে দুজনকে পড়াতে হবে না তোমাকে। আমাদের একটাই মেয়ে, ওর নাম ওর ঠাকুরদা রেখেছিলেন নিরুপমা। আমি ওকে নীরু বলেই ডাকি, আর ওর বাবা ডাকেন নিপা বলে। এখন ক্লাস 9 হল। মেয়েটি একটু খামখেয়ালি আর খুবই সহজ সরল। তুমি খুব ভালো ছেলে, তোমার বাবার মতো। শুনেছি উনিও খুবই ভালো আর সৎ মানুষ। আমাকে তুমি কাকিমা বলে ডেকো, আমি তোমার মলিনা কাকিমা। নীরু তো স্কুলে গেছে, আস্তে আস্তে 4টে বাজবে, তুমি আজই 6টা নাগাদ চলে এসো। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে কাকিমা, আমি ঠিক 6টাতেই আসব। ওনাদের বাড়ি থেকে বেরিয়ে ভাবছিলাম, আমার বাবার নাম এনারাও জানেন, আমাকে মা বলেন। তোর বাবার অর্থ নেই, কিন্তু সৎ মানুষ হিসেবে ওনাকে সবাই চেনেন ও শ্রদ্ধা করেন অনেকেই। এটা ভেবে আমার ভীষণ গর্ব হচ্ছে। স্যারের সাথে আর একটি বাড়ি এলাম। বেশ কিছুটা এসে উনি একটা বাড়ির সামনে দাঁড়ালেন। সামনে একজন দারোয়ান বসে আছে। কাছে গিয়ে তাকে বললেন, সুরজিৎ বাবু আছেন? কথাটা শুনে বাড়ির সদর দরজাতে নক করেতেই একজন মাঝ বয়সী লোক, সম্ভবত কাজের লোক, দরজা খুলে বেরিয়ে এল। আমাদের কাছে এসে জিজ্ঞেস করল, আপনাদের নাম কি বলবো? স্যার বলে দিলেন, গিয়ে বলো সুনীতি মাস্টার এসেছেন। লোকটি চলে গেল। একটু পরে হাত জোর করে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। অরে মাস্টার মশাই, আসুন আসুন বলে আমাদের ভিতরে নিয়ে গেলেন। আমার ভাবতে বেশ ভালো লাগছিল আর গর্বও হচ্ছিল, স্যারকে কত লোক ভালোবাসেন আর কতটা শ্রদ্ধা করেন। আমরা গিয়ে আবার ওনাদের বসার ঘরে গেলাম। বসার ঘরটি বিশাল আর তাতে ঢাউস দুটো সোফা পাতা। আমরা একটা সোফাতে বসলাম আর উনি মানে সুরজিৎ বাবু আমাদের সামনের সোফাতে বসলেন। একটু বাদে ওনার স্ত্রী সুমিতা আর একটি মেয়ে এলো। মনে হলো একেই পড়াতে হবে আমাকে। স্কুলের পোশাক পরা। ওর মা বললেন, তুমি মাস্টার মশাইকে প্রণাম করো। মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়াতে সুমিতা দেবী স্যারের দিকে তাকিয়ে বললে, না, এ আমার মেয়ে রূপা 9-এ পড়ে, শুধু অঙ্ক বাদে ওর সব বিষয়েই ভালো নম্বর পায়, ওর অঙ্কটা একটু দেখাতে হবে। স্যার, অরে ঠিক আছে, আমার এই ছাত্র অঙ্কে আমার থেকেও পাকা মাধ্যমিকে অঙ্কে লেটার পেয়েছিল। আর এই আপনাদের মেয়েকে পড়াবে? সুরজিৎ বাবু স্যারের দিকে তাকিয়ে বললেন, আপনি যখন বলছেন তখন ওই পড়াবে, তা ওকে কত দিতে হবে? শুনে স্যার আগের বাড়িতে যা বলেছিলেন তাই বললেন। সুরজিৎ বাবু আমাকে বললেন, সুমন, আমি তোমাকে 2000 দেব, সপ্তাহে 3 দিন এসে পড়াবে। তো আজকেই আসবে না কি কাল থেকে? আমি, না না, আজ থেকেই আসব, তবে 8:30 বা 9টার সময়। শুনে সুরজিৎ বাবু বললেন, তাহলে তো খুবই ভালো হয়, 9টা থেকে 10টা বা 10:30 এর মধ্যে ওর অন্য সাবজেক্টগুলি রেডি করে নেবে। আমি ঘাড় নেড়ে ওনার কথায় সায় দিলাম। স্যার ওদের নমস্কার জানিয়ে বেরিয়ে এলেন আর আমার দিকে তাকিয়ে বললেন, তুই আমার ভার অনেকটা লাঘব করে দিলি রে। আমার দিকে তাকিয়ে বললেন, আর একদিন আর দুটো বাড়িতে তোকে নিয়ে যাব, এখন আমাকে স্কুলে যেতে হবে। আমি কোনো কথা না বলে স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমার বাড়ির দিকে হাত দিলাম। সুমনের মনটা আজ খুবই খুশি। খুব দ্রুত পা চালিয়ে বাড়িতে পৌঁছেই ডাক দিল, মা মা, কোথায় তুমি? বিভা দেবী রান্নাঘরে ছিলেন। কাপড়ে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। বললেন, কিরে, কি হলো, এত ডাকাডাকি করছিস কেন? মাকে জড়িয়ে ধরে বলল, মা, আজ থেকে আমি টিউশন নিতে যাব, আর একটা নয়, দুটো টিউশন। স্যার বলেছেন যে আমাকে আরও দুটো টিউশন দেবেন। মা, খুব ভালো বাবা, দেখ যদি 1000 খানেক টাকাও পাওয়া যায় তো তোর লেখাপড়ার খরচটা চালাতে পারবি। আমি, মা, 1000 দুটো টিউশন থেকে আমার 3500 টাকা আসবে। মা খুব খুশি হয়ে বললেন, যা যা, হাত মুখ ধুয়ে আয়, জল খাবার দিচ্ছি, খেয়ে নে। জল খাবার খেয়ে আমি বললাম, মা, আমি একবার বিনয়দের বাড়ি ঘুরে আসি। মা, ঠিক আছে, বেশি দেরি করবি না। আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা বিনয়ের বাড়ি গেলাম। ওর নাম ধরে ডাকতে ওর বোন লিপিকা দরজা খুলে দিল। ওকে দেখলেই আমার গলা শুকিয়ে আসে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি গো সুমনদা ভিতরে আসবে না? আমি একটু আমতা আমতা করে বললাম, না না, এই তো আসছি বলে ওর পাশ কাটিয়ে ভিতরে যেতেই ওর দিকে আমার হাত ঘষা খেল। লিপির সম্পর্কে একটু বলি, মেয়েটা ভীষণ আবেদনময়ী, যেমন বড় বড় দুটো সেরকমই পশ্চাৎদেশ দুটোই যেন আমাকে বলছে, আমাকে দেখো, আমাকে দেখো।
একদিন সুমন বিনয়ের বাড়ি ঢুকতেই লিপি ওকে জড়িয়ে ধরে বলেছিল, সুমন্দ, আমি তোমাকে ভালোবাসি। আমি কোনমতে ওকে ছাড়িয়ে সোজা বিনয়ের পড়ার ঘরে গিয়ে ঢুকলাম। একটু বাদে বিনয় বাথরুম থেকে বেরল, বলল, সুমন, আমাকে একটু ব্যাংকে যেতে হবে, মাকে নিয়ে তুই একটু বস, 1 ঘন্টার মধ্যেই চলে আসব। কি আর করা, বাধ্য ছেলের মতো বসে আছি। একটু বাদে লিপি আমার জন্য চা আর 2টো বিস্কুট নিয়ে ঘরে ঢুকল। চা রেখে খুব আস্তে করে বলল, এখন বিস্কুট দিয়ে খেয়ে নাও, পরে আর কেটে জিনিস খাওয়াব, বলে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় বিনয় ওর মা দুজনেই আমাকে বলে গেল ওর না আসা পর্যন্ত সুমন যেন না যায়। লিপি ঘরে এসে বলল, তুমি বস, আমি স্নান করে আসছি, তারপর তোমাকে সেই জিনিসটা খাওয়াবো। আমি একা একা বসে আছি, হাতের কাছে একটা ইংরেজি খবরের কাগজ দেখে ওটা নিয়ে পড়তে শুরু করলাম। এটি মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কখন লিপি ঘরে ঢুকেছে বুঝতে পারিনি। হঠাৎ আমার চোখে হাত দিয়ে চেপে চেপে ধরল। আমি ওর হাতটা ছাড়িয়ে একটু রেগে গিয়ে বললাম, কি রকম মেয়ে তুমি, দেখছ একটা প্রতিবেদন পড়ছি আর তুমি আমার মনোসংযোগটাই নষ্ট করে দিলে। লিপি, তোমার তো শুধু পড়া আর পড়া, এর বাইরেও অনেক কিছু আছে, তার খবর রাখো। প্রতিবেদন পড়ছেন উনি। তুমি জানো একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলের কাছে কি চায়? আমি লিপির মুখের দিকে তাকিয়ে আছি বোকার মতো। একটু পরে ওকে জিজ্ঞেস করলাম, না জানি না, তুই আমাকে বল কি চায় আর কেন চায়। লিপি এবার একদম আমার কাছে এসে দাঁড়ালো, বলল, আমার দিকে দেখো। আমি তাকাতে আবার বলল, দেখো আমাকে কি খুব কুৎসিত দেখতে না কি? আমার কিছু নেই, দেখো আমার বুক, ভেবো না আমি পরে শক্ত করিনি, ভিতরে কিছুই পড়িনি, তুমি চাইলে আমি খুলে দেখাতে পারি। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোল না, গলা শুকিয়ে কাঠ। বললাম, আমাকে 1 গ্লাস জল দে, গলাটা খুবই শুকিয়ে গেছে। আমার কথা শুনে লিপি আমার জন্যে 1 গ্লাস জল নিয়ে এলো আর আমাকে দিতেই ঢক ঢক করে জলটা শেষ করলাম। গ্লাসটা নিয়ে লিপি বাড়িয়ে গেল। যাক বাবা, বাঁচা গেছে। কিন্তু কোথায় কি একটু পরে ফিরে এলো গায়ে একটা গামছা জড়িয়ে আর ঘরে ঢুকে আমার সামনে এসে বলল, দেখো আমাকে, বলেই গামছাটা গা থেকে খুলে দিল। আর ওর সুন্দর মিষ্টি আমার মুখের সামনে রয়েছে, আর মিষ্টি ওর নিঃশ্বাসের সাথে সাথে ওঠা নামা করছে। লিপি আমার মাথার পিছনে হাত দিয়ে টেনে ওর বুকের উপর চেপে ধরল। আমি জীবনে কোনোদিন সত্যি করে মেয়েদের খোলা অবস্থায় এত কাছ থেকে দেখিনি। অবশ্য এর আগে আমি আর বিনয় কম্পিউটারে অনেক দেখেছি, আর তাতে অনেক বড় আর সুন্দর দেখেছি, কিন্তু কোনো মেয়ের খোলা বাস্তবে এই প্রথম। ওর বুকে আমার মুখটা চাপা, আর বুঝতে পারছি একটা একদম আমার 2 ঠোঁটের ফাঁকে রয়েছে। আমি হাজার চেষ্টা করেও লোভ সামলাতে পারলাম না মুখে নিয়ে। এতে করে লিপি আমার মাথা আরও জোরে ওর ওপর চেপে ধরল আর মুখে বলতে লাগল, কি ভালো লাগছে, আমারটা ছিঁড়ে ফেলো, চিবিয়ে খেয়ে নাও। আমার আর একটা হাত ধরে ওর আর একটা রেখে বলল, এটাকে জোরে জোরে, ওহ কি সুখ লাগছে, কামড়ে খেয়ে ফেলো। ওহ, আমি আর দাঁড়াতে পারছি না, বলেই আমার কোলে বসে পড়ল। আমিও খুবই উত্তেজিত হয়ে ওকে পাগলের মতো জড়িয়ে ধরলাম। আর আমার মাথার মধ্যে কম্পিউটারে দেখাগুলো ভেসে উঠছে। ভাবছি আমি কি লিপির সাথে সব কিছু করব। বন্ধুরা, আজ অনেক রাত হয়ে গেছে, তাই বাকি অংশটুকু আজকে বলতে পারলাম না, তাই এই গল্পের বাকি অংশ আগামীকাল তোমাদেরকে শোনাব। তাহলে আমার কলিজার বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো থাকবে। আর সর্বশেষ কথা হচ্ছে, তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার গল্পটি শুনেছ, এজন্য তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।